নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশ ইস্যুতে পার্লামেন্ট পুরো উত্তপ্ত। সরকার পক্ষ, বিপক্ষ এবং যারা রাজনৈতিক দলগুলো আছে সবাই একযোগে মোদিজির ওপরে একটা চাপ সৃষ্টি করছে। আগেও বলেছি, এখনো বলছি। সেটা হচ্ছে গতকালকে যেটা হয়েছে, পার্লামেন্টে একদম উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। পার্লামেন্টে সবাই মানে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ সবারই একটা কথা, যে সরকার কি ব্যবস্থা নিচ্ছে সে সম্পর্কে আমরা পাবলিকলি কিছু বলতে বলছি না, কিন্তু ওখানে অত্যাচারিত যারা হিন্দু আছে তাদের জন্য সরকার একটা অন্তত বার্তা তো দিক। অন্তত বার্তাটুকু না পেলে তারা কিসের আশা নিয়ে বেঁচে থাকবে? এবং ওপারে যারা অত্যাচারটা করছে তারাই বা অত্যাচারটা কমাবে কেন? এটা নিয়ে সরকার পক্ষের লোক মানে নেতা এবং বিরোধী নেতারা, একমাত্র কংগ্রেস বাদে, কংগ্রেস কিন্তু এই ব্যাপারে কোনো রকম কথা বলছে না, একদম চুপ থাকার কারণ হচ্ছে শেখ হাসিনা সম্পর্কে কংগ্রেসের একটা পুরো নরম মনোভাব। অন্য সময় হলে কংগ্রেস একেবারে পার্লামেন্ট একেবারে চলতেই দিত না। অন্তত 99টা সিট হলে হবে কি, পার্লামেন্ট একেবারে রাহুল গান্ধী কিন্তু চলতে দিতেন না। কিন্তু যেহেতু এটা হাসিনা ইস্যু আছে এবং তাদের সঙ্গে হাসিনার একটা মানে বিরাট রকম ভালো সম্পর্ক, এবং রাহুল গান্ধী পুরো ব্যাপারটা জানেন, যেহেতু তিনি বিরোধী দলনেতা, তার সঙ্গে আলোচনা করেই করা হয়। তো যেহেতু তিনি পুরোটা জানেন, তাই তিনি কিন্তু মুখে কুলু পেটে বসে রয়েছেন। রাহুল গান্ধী এবং কংগ্রেস এই ব্যাপারে কিন্তু একটা কথা বলছে না। যারা জানে না, এই জন্য সরকার পক্ষ যারা জানে না, সাধারণ সদস্য যারা ক্যাবিনেট নয়, ক্যাবিনেট সদস্য নয়, যারা তারা কিন্তু খুব চেঁচাচ্ছে। এবং বিরোধী বাকি যারা আছে, এসপি আরজেডি বিজেডি সব তো একেবারে খড়গহস্ত হয়ে রয়েছে আমাদের মোদিজির ওপরে। তাদের বক্তব্য হয় মোদিজি অথবা বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেউ একজন পার্লামেন্টে এসে মানে সরকারের অবস্থান ব্যাখ্যা করুন। সরকার পুরো প্ল্যান বলতে হবে না, কিন্তু হিন্দুদের সম্পর্কে সরকার কিছু বলুক। বাংলাদেশের পরিস্থিতি উন্নত তো হয়নি, আরো ক্রমশ অবনত হচ্ছে। যে অবনতির দিকে এতটা তাড়াতাড়ি যাচ্ছে যে এখন তো পরমাণু বোমা টোমার কথা সমস্ত বলা হচ্ছে, এবং বাংলাদেশ মনে করছে যে ভারত বোধহয় এখনই আক্রমণ করে দেবে। এদিকে পাকিস্তান খুব ধোঁয়া লাগাচ্ছে। পাকিস্তান ধোঁয়া লাগিয়ে বলছে যে আমরা পরমাণু অস্ত্র দেবো, আমরা দরকার হলে ওখানে আমরা চলে যাব, গিয়ে আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করব। ছোট মিয়ার হয়ে এবার বড় মিয়া মারে নামবে। বড় মিয়ার অবস্থা তো কহতব্য নয়। ট্রাম্প এসে গেলে বা বাইডেনও যদি একবার হুমকি দেয় না, চুপ করে বসে থাক, তাহলে পরে কার কত ক্ষমতা আছে সেটা জানা যাবে। আর পরমাণু অস্ত্র সে কি জাহাজে করে আনা যায়? এদেরকে বলে, আর এরা মানে খবর টবর নেয় না, এরা সমস্ত মুমিনরা লাফাতে শুরু করে দেয়। আচ্ছা, এই অবস্থায় বিদেশ পর্যায়ে একটা সচিব পর্যায়ে একটা বৈঠক হওয়ার কথা ছিল। এখনো পর্যন্ত কিন্তু ঠিক আছে, বৈঠকটা হবে, কিন্তু যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বৈঠকটা হবে কি না সে নিয়ে কিন্তু সন্দেহ আছে। কারণ ওখান থেকে আমাদের বিনয় বার্মা, যিনি রাষ্ট্রদূত, তিনি যে রিপোর্টটা পাঠান, সেই রিপোর্টের ভিত্তিতেই তো সরকার ব্যবস্থা নেয়। কারণ সরকার তো নিজে দেখতে পাচ্ছে না, রিপোর্টটাই তার চোখ। তো সব মানে আমাদের রাষ্ট্রদূত যে রিপোর্ট পাঠাচ্ছেন, তাতে আমার মনে হচ্ছে যে এই বৈঠকটা ক্যান্সেল হলেও হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে। সরকার আমাদের বিদেশ সচিব তিনি ঢাকায় যাবেন 10 ডিসেম্বর। আনন্দবাজার অনলাইন লিখছে, ঢাকায় যেতে পারেন বিক্রম। আপাতত স্থির আছে 10 ডিসেম্বর ভারত বাংলাদেশ বিদেশ মন্ত্রক সচিব পর্যায়ে আলোচনা হবে। তবে বিদেশ মন্ত্রক সূত্রে বলা হচ্ছে পরিস্থিতি এতটাই অস্থির যে ওই তারিখ শেষ পর্যন্ত থাকবেন কিনা আলোচনার দিন বা কিছুটা পেছোতে পারা যায় তা নিয়ে হলফ করে কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশের উত্তাল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভারতের সঙ্গে সংঘাতময় টানাপোড়েনের মধ্যে দৌত্য করতে ঢাকায় যাবেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আপাতত স্থির আছে 10 ডিসেম্বর ভারত বাংলাদেশ বিদেশ মন্ত্রকের সচিব পর্যায়ে আলোচনা হবে। তবে বিদেশ মন্ত্রক সূত্রে আজ একথা বলা হচ্ছে যে পরিস্থিতি এতটাই অস্থির যে ওই তারিখ শেষ পর্যন্ত
হবে কিনা এটা বা পিছবে কিনা তা নিয়ে হলফ করে কিছু বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত বিদেশ সচিব সত্যিই ঢাকা গেলে সে দেশে হিংসা বন্ধ করে শান্তি ফেরানো বা সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হবে নয়াদিল্লির তরফ থেকে। বলা তো হবে অফিসিয়ালি, কিন্তু কতটা কাজে লাগবে তা তো বলা যায় না। এদিকে আবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্টেটমেন্ট নিয়েও কালকে আলোচনা হয়েছে। গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোলা দাবিতে আজ প্রতিধ্বনি করেছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার অধিবেশন কক্ষে। তার কথায় বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছেন। ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে অবিলম্বে সে দেশে শান্তি বাহিনী পাঠানোর আবেদন করুক। ভারত সরকার বাংলাদেশের প্রশ্নে চুপ কেন সে কথা তারাই বলতে পারবে। বাংলাদেশের বিদেশমন্ত্রী বা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লোকসভায় এসে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানান। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এ ব্যাপারে কেন্দ্র যে হস্তক্ষেপ করবে তার সঙ্গে আমরা আছি, কিন্তু উদ্বেগের কারণ রয়েছে। আমাদের রাজ্য লাগোয়া ওই রাষ্ট্র থেকে অতীতে অনেক উদ্বাস্তু এসছেন। যদিও মঙ্গলবার সংসদ চত্বরে কংগ্রেসের সাংসদ শশী থারুর বলেন, আমি ঠিক জানি না উনি মমতা রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনার ভূমিকাটা বিষয়টি পুরোপুরি বোঝেন কিনা। আমি বহু বছর রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীতে কাজ করেছি। এটা বলতে পারি যে সংশ্লিষ্ট দেশ না চাইলে খুব কম ক্ষেত্রেই কোনো দেশ ভিতরে শান্তি সেনা পাঠায় না, রাষ্ট্রপুঞ্জ শান্তি সেনা পাঠায়। এখন ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু ঘটনা যে যদি বাংলাদেশ না চায় তাহলে পরে ঝপ করে কিন্তু রাষ্ট্রপুঞ্জ সে শান্তি সেনা পাঠাতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে সরকার রয়েছে এই সরকার তো বৈধ নয়। তাহলে এই সরকার কি বেসিসে এই সরকার আবেদন করবে আর কি বেসিসে পাঠাবে সে নিয়েও একটা বড় প্রশ্ন এখানে রয়ে গেছে। তবে স্থিতি যে ক্রমশ অবনতি হচ্ছে সে ব্যাপারে তো কারো সন্দেহ নেই। অন্তত ভারত বাংলাদেশের যারা সীমান্তবর্তী লাগোয়া অঞ্চলে যারা থাকে তারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছে, কারণ আওয়াজ টাওয়াজও পাওয়া যাচ্ছে, বন্দুকের গোলাগুলির শব্দও পাওয়া যাচ্ছে। তারা কিন্তু সবটাই কিন্তু আমাদের জানাচ্ছে এবং আমরা ওখানে থেকে কিছু জানতে পারছি, এবং ভেতরে তো আমাদের লোক রয়েছে তারা তো সমস্ত কিছু জানাচ্ছেনি। তো এখন বাংলাদেশের ভেতরে এখন যুদ্ধ ভাব, যেন ভারত আক্রমণ করে দিয়েছে এরকম একটা যুদ্ধ ভাব। সবাই এখন প্রচুর তেতে রয়েছে এবং এর মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে আমাদের বাংলাদেশের যে পতাকা যে এখানে পোড়ানো হয়েছিল সেটা নিয়ে খুব একদম হইচই হচ্ছে। গতকালকেও এটা নিয়ে খুব হইচই হয়েছে এবং একজন বাংলাদেশের তিনি কালবেলা খবরটা করেছে, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা অবমাননা, বাংলাদেশের কাছে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সোমবার 2 ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এমন বক্তব্য দেন। ভালো কথা, ক্ষমা চাওয়ার ব্যাপারটা কি একতরফা ভারতের? এই যে আপনারা একেবারে রাস্তার উপরে লেপে দিয়ে পতাকা এঁকে দিয়ে গ্রাভিটি তার উপরে দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছেন, পতাকার উপর দাঁড়িয়ে এ করছেন, নাচানাচি করছেন, বাথরুমের ভেতরে পতাকা লাগাচ্ছেন, টয়লেটের ভেতরে পতাকা লাগাচ্ছেন, পারলে প্যান্টটাতেও পতাকার রং লাগিয়ে দেন। এতটাই আপনাদের হিংসা ভারতের উপরে। কই তখন তো একবারও আপনাদের মুখ দিয়ে বেরোয় না যে না যা ভারতের জাতীয় পতাকা এরকম ভাবে করাটা ঠিক হবে না। একবারও তো মনে হয় না। আমরা হিন্দুদের নিয়ে কেন এত কথা বলি? হিন্দুদের সম্পর্কে এই যে আপনারা যে সমস্ত এই ছবিগুলো দেখুন, একের পর এক বাড়ি ঘরগুলো ভেঙে দিচ্ছেন, দোকানপত্র লুট করে নিয়ে যাচ্ছেন, হিন্দুদের মারধর করছেন, এই ছবিগুলো তো আপনাদের ওখান থেকে এসছে, আপনারা তো অস্বীকার করতে পারবেন না। তো ওই হিন্দু অত্যাচার নিয়ে, হিন্দুদের হিন্দু নিধন নিয়ে আপনারা তো একটা কথা বলেন না। আপনাদের পতাকার দাম আছে, আমাদের পতাকার দাম নেই। ভারী অদ্ভুত কথা। ইয়ামিন মোল্লা বলেন, ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের ওপর যে হামলা করা হয়েছে তার মাধ্যমে বিজেপি একটি নগ্ন ইতিহাস সৃষ্টি করেছে। এটি বিজেপি এবং আরএসএস এর আগ্রাসী উগ্রবাদী গোষ্ঠীর কাজ। মোদী সরকার এটি করেছে। তারা নিজের দেশে মসজিদ ভেঙে আমাদের ধর্মীয় সম্প্রীতি জ্ঞান দেয়। ভালো কথা। তা এই যে হামলা করার
বাংলাদেশের রাষ্ট্রদূতের উপরাষ্ট্রদূতের ওখানে গিয়ে যে হামলা করা ডেপুটি হাই কমিশনে, পদটা কে দেখিয়েছে? ঢাকায় গিয়ে ভারতীয় রাষ্ট্রদূতের অফিস ঘেরাওয়ের হামলা করেছিল কারা? আপনারা করেছিলেন। আমাদের ভিসা অফিসে গিয়ে ভারতের ভিসা দিতে হবে, হামলা করেছিল কে? আপনারা। পথ আপনারা দেখিয়েছেন, আপনাদের বেলায় কিছু হয় না। আর ভারত যদি করে, ভারতের দিকে আঙুলটা তুলে দাও, আর ভারত 100 বার করবে। আপনি যা করবেন তার 100 বার ভারত বেশি করবে, যা করার করে নেবেন। ভারতের শান্তিকামী মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ওরে বাপ রে বাপ, কি বড় বড় ভাষণ! ওরে শান্তিকামী আমরা থাকবো আর তোমরা উগ্রপন্থীগিরি করবে, আমরা ছেড়ে দেবো। তো যাই হোক, খবরে যেটা লিখেছে, ভারতের শান্তিকামী মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতের শান্তিকামী মানুষকে আহ্বান করব তারা যেন এসব আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। মানে আমরা চুপ করে থাকবো আর আপনারা মেরে যাবেন, এটা হচ্ছে আপনার কথা। আমরা চুপ করে থাকবো, আপনারা এসে টান্ডাবাজি করবেন। সে ভারত নেই, একটা মারলে 4টে মার খেতে হবে, এটা মনে মাথায় রাখবেন। যারা ধর্মীয় সম্প্রীতি চান তারা এইসব জঙ্গি সংগঠন, জঙ্গি ইসকন, বিজেপি, RSS ষড়যন্ত্র রুখে দিন। জঙ্গি সংগঠন কারা? কারা জঙ্গি সংগঠন? এই যত জঙ্গি আপনাদের ওখানে ছিল, 700-800 জন জেল ভেঙে সমস্ত তো আপনারাই বার করে দিয়েছেন। তারাই তো এখন তো একেবারে সমাজটাকে তো উত্তপ্ত করে রেখে দিয়েছে, আপনারা করেছেন। আপনারা আবার ভারতবর্ষের সমালোচনা করেন। আরে ভারতবর্ষে সেরকম হতো না, সারা পৃথিবীতে ভারতবর্ষের জায়গা এত উঁচুতে হতো না, আর আপনাদের জায়গা এত নিচুতে হতো না। আপনাদের এখন পরিচিতি যা হয়েছে সেটা হচ্ছে আপনার একটা উগ্রবাদী সন্ত্রাসবাদী দেশ। একটা দেশ ওই পাকিস্তান আপনাদের ওই ভিসা ফ্রি এন্ট্রি দিচ্ছে, আর বাকি কোনো দেশ আপনাদের এন্ট্রি দেবে না। আপনাদের পাসপোর্ট দেখলে সবুজ পাসপোর্ট দেবে, সোজা বলে বাড়ি চলে যাও, ঢুকতেই দেবে না। ভিসাই দেবে না, তা যাওয়া তো দূরের কথা, ভিসাই দেবে না, ট্রানজিট ভিসাও দেবে না। যে আমি ট্রানজিট ভিসা ওখানে গিয়ে তো কেটে পারবেন, তো ট্রানজিট ভিসা নিয়ে গিয়ে কোন সময় এয়ারপোর্ট থেকে কেটে চলে যাবেন। কালকে আবার সর্বদলীয় বৈঠক ছিল, সর্বদলীয় বৈঠকে এখন অনেক বড় বড় কথা সবাই বলেছে, পুরো খবর অনেক বড়, তা সবাই আপনারা জানেন। তাই সর্বদলীয় বৈঠকে আমি খবর আমি বলবো না বলে আপনাদের সময় নষ্ট করব না। শুধু এটুকু বলি, ডক্টর ইউনূস একটা গম্ভীর গম্ভীর কথা বলেছেন। তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, আমি ঠান্ডা হই নাই। ডক্টর ইউনূস, আপনাকে ঠান্ডাই করে দেওয়া হয়েছে। আপনার যে চোখ মুখের অবস্থা ছিল না, হয়েছে না, 5 আগস্টের ছবিটা আর আমি গত পরশু দিনের ছবিটা দুটো পাশাপাশি মিলিয়ে দেখছিলাম যে আপনার চেহারার কি অবস্থা হয়েছে। সেই হাস্যোজ্জ্বল মুখ আর নেই, এখন ক্রমশ নুয়ে পড়েছেন, চামড়াগুলো ঝুলে গেছে, চোখ প্রায় বুজে এসছে। আপনি এখন ভাবছেন এই জায়গা থেকে আমি কি করে মুক্তি পাবো। আপনার এখন একটাই চিন্তা, আপনি কি করে মুক্তি পাবেন। আপনি অত সহজে মুক্তি পাবেন না। আপনি পালাবার চেষ্টা করলেও আপনাকে দেশের লোক তো পালাতে দেবে না। আর দ্বিতীয় কথা, আর আপনি যদি দেশে থাকেন তাহলে পরে আপনার অবস্থা কিন্তু আরো খারাপ হবে। সুতরাং ডক্টর ইউনূস, আপনি যা করছেন আপনি করে যান, আপনার হাতে তো কিছু নেই, সবই তো এই 4-6টা চ্যাংড়া তারাই তো করছে। আপনি তো কাঠের পুতুলের মতো বসে আছেন, আপনি হয়তো কিছু করছেন না। আপনার কাজ হচ্ছে শুধু সই করা, অ্যাপ্রুভাল দেওয়া, আর কিছু না। আসলে সরকার চালাচ্ছে ওই কয়েকটা চ্যাংড়া ছেলে আর কিছু জামাতি। বিএনপিও এর মধ্যে এখন ঢুকতে পারেনি, তার জন্য বিএনপির অনেক ক্ষোভ। তো যাই হোক, খবর এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।